আমি আগেই বলেছিলাম মার্কেট পড়বে, আর কি দেখে পড়বে, কিভাবে পড়বে বা কেন পড়বে সেটাও বলে দিয়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে আগামী দিনে মার্কেট কবে উঠবে আর যুদ্ধ কবে থামবে। এই দুটো প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তাহলে আমরা সরাসরি চলে যাই চার্টে এবং সেখানে জানার চেষ্টা করি যে মার্কেট আগামী দিনে কোন দিকে যেতে চলেছে আর কেন মার্কেট পড়েছে, এবং তার পেছনে সমস্ত কারণগুলো জানবো এবং আলোচনা করব। আর আগামী দিনে কবে যুদ্ধ থামবে এবং কবে মার্কেট আবার উঠবে সেটাই আমরা আগামী ভিডিওতে জানবো। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব এখন চার্টে। তার জন্য আমি আমার স্ক্রিনটাকে ছোট করে দেব। এবারে আমরা দেখতে চলেছি যে চার্ট, আপনাদের সামনেই চার্ট খোলা আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি নিফটির মধ্যে যে চার্টটা দেখিয়েছিলাম, এইখান থেকে এখানে একটা রেঞ্জ তৈরি হয়েছিল। এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দিয়ে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নামছিল। আর আমি বলেছিলাম যদি এই রেঞ্জটা ভেঙে যায় তাহলে মার্কেট দ্রুত গতিতে নিচে পড়বে, আর যদি এখান থেকে এই রেঞ্জটাকে ব্রেক করে ওপর দিকে যায় তাহলে মার্কেট দ্রুত গতিতে ওপরে যাবে। দেখুন, ব্যাপারটা তাই ঘটে। এখানে যখনই আমি এটা বলেছিলাম গত 2 সপ্তাহ আগে, এবং তারপরে সোমবারে এখানে রেঞ্জটাকে ব্রেক করে এবং ব্রেক করার পরে দ্রুত মার্কেট পড়ে। গত 2 সপ্তাহে মার্কেট তীব্র গতিতে দ্রুত মার্কেটটা পড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে আমি বলেছিলাম বলেই কি পড়ে গেছে? না, আমি বললে পড়ে যাবে তাতে কি এসে যায়? আমার বলাতে কিচ্ছু এসে যায় না। এখানে টেকনিক্যাল ইন্ডিকেট করেছিল, টেকনিক্যাল ইন্ডিকেটর বা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন আমাকে ইন্ডিকেট করে দিয়েছিল যে মার্কেট আগামী দিনে পড়তে চলেছে যদি রেঞ্জটা ব্রেক করে নিচের দিকে। তো নিচের দিকে ব্রেক করে এবং মার্কেট যথারীতি খুব দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে মার্কেট কোথায় থামবে বা আগামী দিনে মার্কেট উঠবে কখন? এখন বললে হয়তো আপনি ভয় পেয়ে যাবেন। আগামী দিনে মার্কেট ওঠাটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কারণ আগামী দিনে পরিস্থিতি যদি ভালো হয়, বিশ্ব রাজনীতির পরিস্থিতি যদি ভালো হয়, যুদ্ধ যদি থেমে যায়, তেলের দাম যদি কমে যায়, তাহলে হয়তো আগামী দিনের মার্কেট উঠতে পারে। এখন কোন জায়গায় গিয়ে সাপোর্ট নেবে মার্কেট প্রথম যে সাপোর্টটা নেবে সেটা হচ্ছে 23,000-এর আশেপাশে। 23,000-এর আশেপাশে একটা ছোট্ট সাপোর্ট রয়েছে বা সাইকোলজিক্যাল সাপোর্ট তো রয়েছেই। এছাড়া আরও অনেক ছোট ছোট সাপোর্ট রয়েছে, কিন্তু বড় সাপোর্ট যেটা রয়েছে এই জায়গায় 22,000 লেভেলে সাপোর্ট রয়েছে। নিফটির সাপোর্ট রয়েছে 22,000 লেভেলে। তো এই যে মেন যেটা হয়, এই রেঞ্জটা ব্রেক করার জন্যই কিন্তু দ্রুত গতিতে মার্কেট পড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে নিফটির যদি এই কন্ডিশন হয় তাহলে সেন্সেক্সের কন্ডিশনটা কি? সেন্সেক্সের কন্ডিশনও সেম জিনিস। দেখুন, সেন্সেক্সেও কিন্তু এই রেঞ্জটা তৈরি হয় এবং এখানে ব্রেক করে। ব্রেক করার পরে এখানে ভলিউম খুব দ্রুত আসে বা খুব বেশি ভলিউম আসে এবং আস্তে 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 বলবো না, খুব দ্রুত গতিতে সেন্সেক্সও পড়তে থাকে। সেম জিনিসটা হয়েছে কিন্তু ব্যাংক নিফটির সঙ্গেও। ব্যাংক নিফটি কিন্তু আরো আরো দ্রুত গতিতে পড়েছে। এখানে যে শার্প ফল একটা দেখতে পাচ্ছেন, এটা তবু একটু টেরা হয়ে পড়েছে, একটু বেঁকে পড়েছে। বাট ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একদম স্ট্রেট লাইনে পড়েছে, মানে একটা পুরো একদম সোজা লম্বা, প্রায় একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো, একদম সোজা একটা লাঠির মতো, বাঁশের মতো পড়েছে। এবং ব্যাংক নিফটির সাপোর্ট যদি আমরা দেখি, প্রথম যে সাপোর্টটা আছে সেটা মোটামুটি ওই 53,600-র আশেপাশে, এবং পরবর্তী যে বড় সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 51,000-এর আশেপাশে। এবং এই বড় সাপোর্টটা কিন্তু যদি এই সাপোর্টটা ভেঙে গিয়ে যদি এই সাপোর্টে আসে তাহলে ব্যাংকিং স্টকগুলো কিন্তু আরও হুড়মুড়িয়ে এবং দুড়দুড়িয়ে পড়বে, এবং সেটা সাধারণ ইনভেস্টার থেকে শুরু করে বড় বড় ইনভেস্টার সবাই কিন্তু বিপদের মুখে পড়বে। এবারে আমরা যদি দেখি যে আগামী দিনে মার্কেট কোথায় যেতে চলেছে, এখন যতক্ষণ না মার্কেট বাউন্স ব্যাক করছে ততক্ষণ কারোর বলার ক্ষমতা নেই যে আগামী দিনে মার্কেট কোথায় যেতে চলেছে। অবশ্যই মার্কেট এখনো ডাউনই থাকবে যতক্ষণ না যুদ্ধ পরিস্থিতি, যতক্ষণ না তেলের দাম ঠিক হয়, যতক্ষণ না বিশ্ব রাজনীতি ঠিক হয়, বা যতক্ষণ না যুদ্ধ পরিস্থিতি ঠিক হয়। এদিকে আমেরিকা বলছে আমরা লড়ে যাব, ওদিকে ইরান বলছে আমেরিকাকে শেষ করে দেবো, আমরা গোলাগুলি চালিয়ে যাব, যুদ্ধ চালিয়ে যাব। যদি এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে তাহলে মার্কেট আরও পড়বে, এটাই একদম স্বাভাবিক ব্যাপার। এবারে আপনারা যদি বলেন যে কোন স্টকে ইনভেস্ট করবেন, সেই স্টকে ইনভেস্ট করতে গেলে সব থেকে ভালো উপায় হচ্ছে পিরামিডিং স্কিম করে স্টক কেনা।
পিরামিডিং স্কিম অ্যাপ্লাই করে কিভাবে একটা স্টকে আপনি ইনভেস্ট করবেন বা কিভাবে ট্রেডিং করবেন সেটা জানতে অবশ্যই কমেন্ট করুন, আমি বড় ভিডিও আনার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন স্টকে ইনভেস্ট করবেন বা এখন কোন স্টকে ইনভেস্ট করার সময়। এখন স্টকে ইনভেস্ট করার সময় বলতে সব থেকে বেস্ট হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্ট করা। এখন কোনোভাবেই স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়, কারণ যে হারে স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানির শেয়ারগুলো পড়ছে সেটা দেখলে সাধারণ মানুষ সত্যিই ভয় পেয়ে যাবে। তো তার মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেমন নিফটি 50 কোম্পানিগুলোই যদি আমরা দেখি সেগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এবং অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। প্রথম যে স্টকটা আমরা দেখবো সেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স কোম্পানিকে আশা করি সবাই জানে এবং আগামী দিনে রিলায়েন্স কোম্পানি খুব ভালো ব্যবসা করবে। যদিও রিলায়েন্স কোম্পানি এখানে একটা সাপোর্ট রেঞ্জ থেকে অলরেডি একটু ওপরে উঠে গেছে, তো এখানে একটা ভালো সুযোগ আছে রিলায়েন্স কোম্পানিতে অ্যাভারেজিং করে কেনার। এর পরবর্তী যে শেয়ারটা দেখবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, ভারতবর্ষের সব থেকে বড় এবং বেসরকারি ব্যাংক। এটাও কিন্তু সাপোর্ট জোনের ঘুরঘুর করছে এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক করলেও করতে পারে, তবে সাপোর্ট ভাঙার কিন্তু খুব চান্স রয়েছে। বুঝে শুনে ট্রেড করবেন এবং আমি বলছি বলেই আপনি ট্রেড করবেন না, অবশ্যই আপনার অর্থনৈতিক পরামর্শদাতার সাহায্য নিয়ে তবেই আপনি ট্রেড করবেন এবং নিজের যুক্তি দিয়ে ট্রেড করবেন। আমার কথায় ট্রেড করবেন না, কারণ আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। পরবর্তী যে শেয়ারটা রয়েছে সেটার নাম হচ্ছে জিও ফাইন্যান্স। আশা করি জিও ফাইন্যান্সকে খুবই ভালোভাবে সবাই জানে এবং জিও ফাইন্যান্স কি করে বা জিও ফাইন্যান্সের যে কাজ কি, আগামী দিনের ব্যবসা বিশাল জায়গায় চলে যেতে পারে সেটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত ধারণা, কারণ আমি ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল কিছুটা হলেও জানি, তাই বলতে পারছি। পরবর্তী একটা শেয়ার আছে যার নাম হচ্ছে আইচার মোটর। আইচার মোটর সম্বন্ধে বলার কোনো অবকাশ নেই, কারণ খুব ভালো এবং খুব বিখ্যাত একটা কোম্পানি। আশা করি অনেকেই বুলেট গাড়ি চড়েছেন, অর্থাৎ বুলেটের যে বাইক সেটা সকলেই চড়েছেন। সেই বুলেটের সৃষ্টিকর্তা হচ্ছে আইচার মোটর। সেই আইচার মোটরের কোম্পানির শেয়ার বর্তমানের দাম 6,687 টাকা এবং এটাও প্রায় সাপোর্টের আশেপাশে আছে, তবে সাপোর্ট ভাঙার খুব চান্স রয়েছে, কারণ মোটর যে সেক্টরটা আছে অর্থাৎ নিফটি মোটর সেক্টরটা কিন্তু পড়ছে এবং আজকে প্রায় 3%-এর ওপরে পড়েছে। এবারে বাজাজ ফাইন্যান্স, এটারও কন্ডিশন খুব ভালো, এটাও সাপোর্ট জন্য রয়েছে, তবে সাপোর্ট ভাঙতেই পারে। অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন এবং অ্যাভারেজিং করবেন। আর একটা যে শেয়ার আছে সেটা হচ্ছে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল। আমি এটার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো না, কারণ টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল কিন্তু ফান্ডামেন্টালি খুব মজবুত একটা স্টক এবং ফান্ডামেন্টালি এটা খুব কম ভ্যালুয়েশনে এখন পাওয়া যাচ্ছে। সুতরাং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে, তবে আমি বলছি বলেই কোনো রকম আপনি কোনো ইনভেস্ট করবেন না। আপনাকে ইনভেস্ট করতে গেলে অবশ্যই আপনার নিজের যুক্তি সহযোগে এবং আপনার অর্থনৈতিক পরামর্শদাতার সহযোগিতায় আপনি ইনভেস্ট করবেন বা ট্রেডিং করবেন। কোনো রকম কোনো ট্রেড আপনি নিজে থেকে বা আমার কথাতে অবশ্যই করবেন না, কারণ আমি কোনো রকম সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আরও শেয়ার আছে, তবে একটা সেক্টর আছে, সেই সেক্টরটা কিন্তু আগামী দিনে বা এখন খুব ভালো কন্ডিশনে রয়েছে, কারণ এটা হচ্ছে যে হারে বিশ্ব রাজনীতিতে এবং তেলের যে ঘাটতি দেখা যাচ্ছে, অর্থাৎ তেলের যে দাম বৃদ্ধি দেখা যাচ্ছে, তার ফলে একটা প্রাথমিক চাহিদা হয়ে গেছে সোলার সেক্টরে বা পাওয়ার সেক্টরে, যার ফলে পাওয়ার সেক্টরের স্টকগুলো কিন্তু দ্রুত গতিতে বাড়ছে পড়ার বদলে। যেখানে অন্যান্য স্টকগুলো কন্টিনিউ করছে সেখানে পাওয়ার সেক্টরের স্টকগুলো কন্টিনিউ বেড়ে চলেছে। তো আশা করি এতক্ষণ ভিডিও দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ডিটেলসে কোনো শেয়ার মার্কেট রিলেটেড যে কোনো কিছু জানতে চান, সেটা ফান্ডামেন্টাল হোক, টেকনিক্যাল হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর হোক, মুভিং অ্যাভারেজ হোক, A to Z বা যে কোনো কিছু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব বড় ভিডিও এনে বুঝিয়ে দেওয়ার, কীভাবে কোনভাবে কোন স্ট্র্যাটেজিতে কীভাবে কী ট্রেড করা যায় সবটা বোঝাবার চেষ্টা করব। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি এবং আমাদের যে প্রশ্ন ছিল যুদ্ধ কবে থামবে আর মার্কেট কবে উঠবে। যুদ্ধ কবে থামবে সেটা না ইসরায়েল জানে না ইরান জানে একমাত্র ট্রাম্প কাকা। এই ট্রাম্প মহাশয়ই একমাত্র জানে যে যুদ্ধ কবে থামবে। আর যখন যুদ্ধ থামবে আর তেলের দাম কমবে, তখন থেকেই মার্কেট আস্তে আস্তে উঠতে শুরু করবে। হ্যাঁ, মার্কেট যদি যুদ্ধ কন্টিনিউ হয়, যুদ্ধ অনেক দিন চলে, তাহলে হয়তো মার্কেট কোথাও গিয়ে একটা রেঞ্জে আটকে যাবে,
বাট অ্যাকচুয়ালি মার্কেট কবে উঠবে তার প্রশ্নের উত্তর কিন্তু যুদ্ধ থামার ওপর নির্ভর করছে সম্পূর্ণরূপে। কারণ যুদ্ধ থামার পেছনে সব থেকে বড় হাত হচ্ছে ট্রাম্পের। যুদ্ধ করানোর ক্ষেত্রে এবং যুদ্ধ থামানোর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সব থেকে বড় হাত হচ্ছে ট্রাম্পের। ট্রাম্প যেদিন মনে করবে সেদিনই যুদ্ধ থেমে যাবে। আর যুদ্ধ থেমে যাওয়ার পরেই এদিকে তেলের দাম কমে যাওয়ার পরেই মার্কেট আস্তে আস্তে উঠতে শুরু করবে। ধন্যবাদ।